শুরু করছি আজকের গল্প। সৈয়দ মুজতবা সিরাজের কাহিনী অবলম্বনে কর্নেল নীলাদ্রি সরকারের গোয়েন্দা গল্প নবাবী মোহর দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, যদি আপনারা এই গল্পটির প্রথম পর্ব শুনে তারপর এই পর্বটি শোনেন তবে বেশি ভালো লাগবে। প্রথম পর্বের লিংক এই গল্পের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। গল্পের শুরুতে আমরা আগে কি ঘটেছিল তা সংক্ষেপে বলে নেব। আপনি যদি আগের পর্বটি শুনে থাকেন তাহলে এই অংশটুকু স্কিপ করতে পারেন। আপনারা সেক্ষেত্রে স্কিপ করে চলে যাবেন 3 মিনিট 52 সেকেন্ডে। আসুন শুরু করি আজকের গল্প নবাবী মোহর দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে। মুর্শিদাবাদ নবাব পরিবারের একটি শাখা বসতি স্থাপন করে ছোটনাগপুরের ঝিন্দনখন্ড এলাকায়। এই নবাব পরিবারের বর্তমান মালিক মির্জা সৈয়দ বাস করেন গড় ঝিন্দনখন্ডের সন্নিকটে গঙ্গার ধারে এক মনোরম প্রাসাদে। প্রাসাদ সংলগ্ন বাগানে রয়েছে তাঁর দাদু মির্জা সৈয়দ গোলাম জানির এক ব্রোঞ্জ নির্মিত মূর্তি। বর্তমানে প্রাসাদটি বড়িমহল এবং ছোটি মহলে বিভক্ত। বড়িমহলেই বাস করেন মির্জা সৈয়দ, তাঁর স্ত্রী এবং তাঁর 2 মেয়ে লায়লা আর মুনমুনকে নিয়ে। মির্জা সৈয়দ মেজাজি কিছুটা রুক্ষ স্বভাবের। নবাব সাহেবের ভাই এক বাইক অ্যাক্সিডেন্টের পর ধনুষ্টঙ্কার রোগে মারা যান। ছোটি মহলে বাস করেন তাঁর বিধবা খ্রিস্টান স্ত্রী বেগম মরিয়ম। তাদের একমাত্র পুত্র ইউসুফ বা জোসেফ অক্সফোর্ডে পড়াশুনো করে। মির্জা সৈয়দের খুব ইচ্ছা যে জোসেফের সঙ্গে তার মেয়ে লায়লার বিয়ে দেন, কিন্তু জোসেফের এতে আপত্তি। বেগম মারিয়া প্রথমে নিমরাজি থাকলেও পরে ছেলের আপত্তির কথা শুনে তিনিও এই বিয়ের প্রস্তাব এড়িয়ে যাচ্ছিলেন। এই রকম অবস্থায় ইউসুফ দেশে এসে লায়লা ও মুনমুনের সামনেই খুন হয়ে যায় বাগানে থাকা মির্জা সৈয়দ গোলাম জানির ব্রোঞ্জ মূর্তির হাতে। কিন্তু এও কি সম্ভব? এদিকে কর্নেল নীলাদ্রি সরকার সাংবাদিক জয়ন্তকে সঙ্গে নিয়ে ঝিন্দনগড়ে হাজির হন বিরল প্রজাতির পাখি উড্ডাকের ছবি তুলবেন বলে। স্টেশন থেকে ইব্রাহিমের টাঙ্গাই চড়ে হাজির হন ডাকবাংলোয়। সেখানে তাঁর পূর্ব পরিচিত পুলিশ সুপার মাধব শর্মা তাকে অনুরোধ করেন এই কেসে সাহায্য করতে। ঠিক সেই সময় তাঁরা ডাকবাংলোর বারান্দা থেকে শুনতে পান অদূরে নবাবী মহল থেকে এক আর্ত চিৎকার আর গণ্ডগোলের শব্দ। এই শব্দ শুনেই মাধব শর্মা অনুমান করেন নবাবী মহলে আবার কিছু অঘটন ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা তাঁর জিপে উঠে বসেন। এরপর জিপটা চলে গেলে কর্নেল হোটেলের লোক দুটিকে বললেন, তোমরা কি টিফিন ক্যারিয়ার এখনই নিয়ে যাবে? ওরা মাথা দোলালো। তখন লক্ষ্য করলাম দুজনই কম বয়সী। ঠিক আছে, এসো। কর্নেল এগোলেন, যেতে যেতে বললেন, জয়ন্ত, কিচেন খুলে দাও, চলো ওখানে বসেই খাওয়াটা সেরে নিই। হোটেলের ছোকরা বয় দুটোর অবস্থা দেখে মনে হলো তাদের একমাত্র ভাবনা কিভাবে ফিরে যাবে। বিল দিয়ে একজন বলল, স্যার একটা কথা বলবো। কর্নেল বলল, নিশ্চয়ই বলবে। আপনারা এই বাংলো ছেড়ে কালই চলে যান স্যার। কেন বলো তো, এ ভূত টুত আছে নাকি? কর্নেল সিরিয়াস হয়েই কথা বলছিলেন। দ্বিতীয়জন বলল, নিজের কানে এক্ষুনি তো শুনলেন, তবে বাংলোয় নেই স্যার, আশেপাশে আছে। এখানে এক রাতের বেশি কেউ থাকতে পারে না স্যার। কর্নেল এবার একটু হাসলেন। তাই বুঝি? আমরাও এক রাতের বেশি থাকবো না ডার্লিং। তো তোমরা যাবার সময় কিন্তু জোরে জোরে গান গাইতে গাইতে যেতে ভুলো না, কেমন? 2 ছোকরা হোটেল বয় করুণ মুখে সাই দিয়ে বলল, তার বলতে স্যার। বিহার
বিশেষ করে উত্তর বিহারের শীতের দাপট ভয়াবহ। ভাগ্যিস আমরা দুটো কম্বল সঙ্গে নিয়ে গিয়েছিলাম। বাংলোর সরকারি কম্বলের তলায় সেই নিজস্ব কম্বল দুটো জুড়ে চমৎকার ওম পাওয়া যাচ্ছিল, ফলে ঘুমটা গাঢ় হয়েছিল। কর্নেলের ডাকে যখন ঘুম ভাঙল তখন 8:30 বেজে গিয়েছে। রোদ ফুটেছে, কিন্তু কুয়াশাও প্রচুর রয়েছে। ইতিমধ্যে কর্নেল তাঁর অভ্যাস মতো প্রাতঃভ্রমণ সেরে এসেছেন। মাথায় হনুমান টুপি, গায়ে ওভারকোট এবং হাতে ছড়িও দেখা যাচ্ছিল। কিচেনে ঢুকে কফিও তৈরি করে ফেলেছেন। আমাদের সঙ্গে কফি, জমানো দুধ, চিনি আছে, প্রচুর স্ন্যাক্সও এনেছি। মনে মনে বুড়োর অনন্ত পরমায়ু কামনা করে উঠে বসলাম। কোনো কথা না বলে দ্রুত বাথরুমে ঢুকলাম। বাথরুম পর্ব সেরে বেরিয়ে দুজনে কফি খেতে বসলাম। কর্নেল বললেন, গড়ের জঙ্গলে গিয়েছিলাম, ভেতরে ঢোকার অসুবিধা নেই। উড্ডাক নামে সেই দুর্লভ পাখির দেখা অবশ্য পাইনি, তবে জায়গাটা দেখে শুনে মনে হলো ওই হাঁস জাতীয় পাখির পক্ষে পরিবেশটা অনুকূল। হাঁস শুনে ভাববে হাঁস তো জলচর প্রাণী, এই হাঁস কিন্তু জঙ্গলবাসী। বললাম, সকালবেলা উড্ডাক নিয়ে আমার কোনো কৌতূহল নেই। সরি ডার্লিং। কর্নেল একটু হাসলেন। তোমার কৌতূহল কিসে টের পাচ্ছি। হ্যাঁ, রাত্রি 11:30টায় মিস্টার শর্মা ফোন করেছিলেন, তখন তোমার নাক ডাকছে। আমার নাক ডাকছে? অসম্ভব। জয়ন্ত, কেউ নিজের নাক ডাকা শোনার জন্য জেগে থাকে না। যাই হোক, নবাব বাড়ির বাগানের সেই প্রতিমূর্তি গত রাত্রে আবার একটা মানুষ খুন করেছে। কাকে খুন করেছে জানো? বড় নবাবের প্রাইভেট সেক্রেটারি আতাউল্লাহ বেগকে। সর্বনাশ, বলেন কি? নবাবজাদা ইউসুফের মতো তারও শ্বাসনালী কেটে জবাই করা হয়েছে। আমার শরীর নিঃসাড় হয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর বললাম, সে ওখানে কি করতে গিয়েছিল? কর্নেল বললেন, পুলিশ কিছু অনুমান করতে পারছে না। নবাব বাড়ির লোকেরাও অবাক হয়েছে। আতাউল্লাহ ওখানে কেন ওই সময় বেমক্কা হাজির হলো তার সঙ্গত কৈফিয়ত কারো মাথায় আসছে না। আচ্ছা জয়ন্ত, এই গত রাত্রে আমরা যে আর্তনাদ শুনলাম, তোমার মনে আছে তো? কী রকম? আপনিও তো শুনেছেন। কতকটা এরকম, ঠিক ঠিক ওই রকমই। আমি নিজের শোনাটা যাচাই করে নিলাম জয়ন্ত, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করো, আর্তনাদটা যেন জান্তব। তার মানে আতাউল্লাহ বাঁচাও কিংবা বাপরে মেরে ফেললে রে ইত্যাদি কোনো চিৎকার না করে গঙিয়ে উঠেছিল। এর একটাই মানে হয়, সে প্রচণ্ড ভয় পেয়েছিল। ভয় এবং বিস্ময়, মারাত্মক রকমের বিস্ময় আর ভয় থেকেই সম্ভবত মানুষের গলায় ওই আর্তনাদ বেরোতে পারে। তাহলে কি সত্যি সত্যি প্রতিমূর্তি জ্যান্ত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার ওপর? কিন্তু প্রতিমূর্তির জ্যান্ত হওয়াটাই তো উদ্ভট। নিশ্চয় নিশ্চয়, তাহার বলতে। বলে কর্নেল কি যেন ভাবলেন, ভেবে বললেন, মুশকিল হয়েছে এটাই যে ঘটনাটা ঘটেছে রাত্রে, এবং মূর্তির কাছে কোনো পায়ের ছাপ থাকলে অন্তত রাতের বেলা তার ছবি নেওয়ার কোনো ব্যবস্থা জিন্দাগড় পুলিশের নেই। সারা রাত শিশির পড়ার ফলে ছাপ থাকলেও সকালে তা ধুয়ে মুছে যাওয়ার কথা। মূর্তির নিচে চারপাশে ঘন ঘাস, সেখানে ছাপ পড়লেও কিছু করা যায় না। যাকে আপাতত নিজের চরকায় তেল দেওয়া যাক। মনে হচ্ছে চৌকিদার এসে গেছে। ব্রেকফাস্ট আমরা বাইরে সেরে নেব, ও শুধু লাঞ্চের ব্যবস্থা করে রাখবে, ব্যাস। চৌকিদারকে সব বলে টলে একটু পরে আমরা বেরোলাম। কর্নেল ক্যামেরা, বাইনোকুলার ইত্যাদি সঙ্গে নিতে ভুললেন না। আমি স্রেফ খালি হাতেই গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখা ছাড়া আর কী বা করব? আমাদের বাংলোর পশ্চিমে গড়ের জঙ্গল, পূবে নবাব বাড়ি,
কর্নেল কিন্তু ঘোরালো চড়াই উতরায়ের রাস্তা ছেড়ে টিলার গা বেয়ে সোজা উত্তরে গঙ্গার দিকে পা বাড়ালেন। ঝোপ জঙ্গল পাথর পেরিয়ে আমরা গঙ্গার ধারে পৌঁছলাম। সামনে উঁচু ঘাস, সর আর নলখাগড়ার ঝোপ জল অবধি নেমে গেছে। কর্নেল সেখান থেকে পূবে এগোলেন। বললাম, আরে এদিকে কোথায় যাচ্ছেন? নবাব বাড়ির বাগানে নয় তো? না না বলে কর্নেল হাঁটতে থাকলেন। ওকে প্রশ্ন করা বৃথা। আমি দাঁড়িয়ে পড়লেও উনি থামবেন না, অতএব পা বাড়াতে হলো। একটু পরেই ফুট 4-5 পাথরের পাঁচিল বাধা দিল এগোতে। ঝোপ ও গাছপালা এখানে ঘন। কর্নেল বললেন, 1 মিনিট, তুমি অপেক্ষা করো, আসছি। বলে উনি অনায়াসে পাঁচিলে উঠলেন এবং ওপাশে চলে গেলেন। এক টুকরো পাথরে উঠে ওকে দেখতে পেলাম। হ্যাঁ, এটাই নবাবদের প্রাইভেট কবরখানা। কর্নেল তাহলে ছোট নবাব মির্জা সৈয়দ জালালের জন্ম মৃত্যুর তারিখ দেখতে গেলেন। এটা কি মিস্টার শর্মার কাছে জানা যেত না? কবরগুলো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। কোনোটা সাদা অর্থাৎ মার্বেলের, কোনোটা কালো অর্থাৎ কোষ্ঠী পাথরের। কর্নেল হঠাৎ একটা সাদা কবরের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেলেন যেন। হেসে ফেললাম, আরে চোট লাগেনি তো? যেমন কর্ম তেমনি ফল, পাক্কা বুড়ো। না, পড়েননি, আসলে ঝুপ করে বসে পড়েছেন। কিন্তু তারপরই আমার চোখ ঝলসে গেল বলা যায়। ভেতর দিকের গেট খুলে দুটি তরুণী ঢুকলো। সালোয়ার কামিজ, উড়নি পরা, টকটকে ফর্সা, অসাধারণ রূপবতী এই দুটি তরুণী সেই 2 বোন, লায়লা আর মুনমুন না হয়ে যায় না। তারা কর্নেলকে দেখতে পাচ্ছিল না, কারণ উনি একটা কবরের আড়ালে বসেছেন এবং একটা ফুলের ঝোপ রয়েছে। তারা হনহন করে এসে 2টো ফুলের তোড়া বের করলো উড়নির তলা থেকে। একটা কোষ্ঠী পাথরের কবরের ওপর তোড়া 2টো রেখে 2 বোন বুকের কাছে 2 হাত প্রার্থনার ভঙ্গিতে তুলে চোখ বুজে দাঁড়িয়ে রইল। দেখলাম তাদের গোলাপি ঠোঁট কাঁপছে, গাল জলে ভেসে যাচ্ছে। কার কবরে প্রার্থনা এবং কান্নাকাটি করছে ওরা? এই দৃশ্যে পবিত্রতা ছিল। অভিভূত হয়ে দেখতে থাকলাম। সকালের রোদে 2টি অসাধারণ সুন্দরীর অশ্রু ভেজা মুখ এবং নীরব প্রার্থনা আমার এক দুর্লভ অভিজ্ঞতাই বলা যায়। নবাব বাদশাদের আমলে ফিরে যায়নি তো? তারপর দেখি কর্নেল উঠে দাঁড়িয়েছেন। উফ, কি দুঃসাহস! আমার প্রতি মুহূর্তে ভয় হতে থাকলো যে এক্ষুনি তরুণী দুটি হাততালি দিয়ে কালান্তক হাবশি প্রহরীকে ডাকবে এবং তীক্ষ্ণ ধার খড়গে বুড়োর মুন্ডুটি যাবে। কর্নেল কয়েক পা এগোতেই ওদের প্রার্থনা শেষ হলো। 2 হাত মুসলমানি প্রার্থনার রীতিতে মুখে ঘষে ওরা ঘুরতেই দুপক্ষে মুখোমুখি, অন্তত 30 গজ দূরে, এবং বাতাস আমার দিকে আসছে না, তাই পরস্পর কি কথা হচ্ছে শোনা গেল না। প্রথমে লায়লা মুনমুনের চোখে তীব্র একটা ভাব এবং জোর ঠোঁট নাড়া দেখছিলাম। ক্রমে সে ভাব শান্ত হয়ে এলো। তারপর দেখি কর্নেল হাসি মুখে অঙ্গভঙ্গি করে কথা বলছেন, আর ওরাও হাসছে, তবে চেষ্টাকৃত এবং অম্লান সেই হাসি। বুড়োর এই ক্ষমতা অসংখ্যবার দেখেছি, এবারও দেখলাম। প্রায় 20 মিনিট ওদের কথাবার্তা চলতে থাকলো। আমি অধৈর্য হয়ে পড়লাম। ওদের কাছে যাবার লোভ সংবরণ করতে পারলাম না, কিন্তু পাঁচিলের কাছে গিয়ে মুন্ডু বাড়াতেই কর্নেলের চোখ পড়ল এবং তক্ষুনি ইশারায় নিবৃত্ত করলেন। 2 বোন ঘুরে দাঁড়িয়ে থাকায় আমাকে দেখতে পেল না। তেতো মুখে সরে এলাম। কর্নেলকে মনে মনে অভিসম্পাত দিতে থাকলাম। সেই পাথরে উঠে দেখলাম 3 জন গেট খুলে বাগানে ঢুকলো, তারপর ঝোপ ও গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তখন রেগে মেগে পাথর থেকে নামলাম এবং শটান যে পথে এসেছি সেই পথে বাংলোর রাস্তায় চলে এলাম। কর্নেল এমন স্বার্থপর একদিন একটুও জানতে পারিনি। রাগ এত বেশি হলো ওর সম্পর্কে যে অকথা, কুকথা, অভব্য সব রকম অভিযোগ তুলেও শান্ত হওয়া গেল না। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলাম। সমতলে নেমে নবাব বাড়ির সদর ফটকের সামনে দিয়ে যাচ্ছি, দেখি একটা জিপ আর একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। হন হন করে এগিয়ে গেলাম। রাস্তার একধারে চুনসুরকির গোলা, অন্য ধারে পোড়ো জমি, তারপর জলের ট্যাঙ্ক। ট্যাঙ্ক পেরিয়ে বাঙালি টোলা। সেখানেই একটা রেস্তোরাঁয় ঢুকে পড়লাম। ব্রেকফাস্ট খাওয়া যাক, বুড়ো গোল্লাই যাক।
রেস্তোরাঁর মালিক বাঙালি, নাম সত্যসুন্দর চক্রবর্তী, 3 পুরুষের বাসিন্দা। তার সঙ্গে জিন্দাগড়ের দ্রষ্টব্য নিয়ে কথাবার্তা হলো। উনি বললেন, তবে সবচেয়ে অবাক হবার মতো যদি কিছু দেখতে চান স্যার, সোজা গড়ের জঙ্গলে চলে যান। ওখানে একটা কোষ্ঠী পাথরের কবর আছে দেখবেন। কবরের গায়ে 8টা গুলির দাগ আছে। প্রত্যেকটা দাগ থেকে দেখবেন যেন রক্তের ধারা নেমেছে। দেখে বিশ্বাস করতেই পারবেন না নিজের চোখকে। কার কবর ওটা? মীর কাসিমের এক সেনাপতি আলী ইব্রাহিমের। ব্রিটিশ সৈন্যরা এসে ইব্রাহিমকে জ্যান্ত না পেয়ে রাগের চোটে ওর কবরে গুলি করেছিল। যেই না গুলি করা, অমনি মশাই কবর থেকে রক্ত বেরোতে লাগলো। সেই রক্তের ছোপ এখনো আছে, ঘষে মুছে দিন, ফের ফুটে উঠবে। অতএব সেই অত্যাশ্চর্য কাণ্ড দেখতে তক্ষুনি রিকশায় চেপে বসলাম। ফের নবাব বাড়ির সামনে দিয়ে আমাদের ডাক বাংলোর নিচের পথে সোজা পশ্চিমে গড়ের জঙ্গলের কাছে গিয়ে নামলাম। রিকশাওয়ালা চলে গেল। নির্জন জায়গা, গড়ের জঙ্গল উঁচুতে, সরু পায়ে চলা পথ রয়েছে অজস্র। পাথর ও ইটের স্তূপের ওপর দিয়ে চলে গেছে। দুধারে ঘন ঝোপঝাড় আর প্রকাণ্ড পাথর বা ইটের পাঁচিলের টুকরো পড়ে আছে। রিকশাওয়ালার নির্দেশ মতো বটগাছ লক্ষ্য করে এগোলাম। বটগাছের তলায় সেই কবরটা দেখতে পেলাম। ধূপ ধুনো ও সাঁঝবাতির ব্যবস্থা রয়েছে এখানে। লোকেরা খুব ভক্তি করে বোঝা গেল। সত্যি এ একেবারে অবিশ্বাস্য ব্যাপার। কোষ্ঠী পাথরের কবরে 1-1.5 ইঞ্চি গর্ত, গুলির দাগ ছাড়া আর কিছু নয়। আর প্রতিটি দাগ থেকে লাল রঙের ছোপ 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত দেখা যাচ্ছে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম কিছুক্ষণ। পরে মনে হলো, না, এর মধ্যে নিছক কোনো কারিগরি চমৎকারিত্ব ছাড়া অন্য কোনো অলৌকিক ব্যাপার থাকতেই পারে না। এই কবরের লোকটি নিঃসন্দেহে সুরসিক ছিলেন। লোকের সঙ্গে মজা করার জন্য মৃত্যুর আগেই নিজের কবরের পাথরে সেরা কারিগর দিয়ে এইসব দাগ আর লাল রঙের ছোপ রাখার ব্যবস্থা করেছিলেন। একটু পরে আবার মনে হলো, এর মনস্তাত্ত্বিক কোনো কারণ থাকাও সম্ভব। লোকটির জীবনে নিশ্চয়ই প্রচণ্ড কোনো দুঃখ বেদনা ছিল। কবরের রক্ত ঝরা দিয়ে তাই প্রকাশ করতে চেয়েছিলেন। আলবাত কোনো বিরোহী প্রেমিক ছিলেন ভদ্রলোক। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল উত্তর পূর্ব কোণে। দেখে উজ্জ্বল গৌরবর্ণ অভিজাত চেহারার এক মুসলমান ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। একটু দাঁড়িয়ে থাকার পর তিনি হঠাৎ বসে পড়লেন ঝোপের আড়ালে। একটু বিস্মিত হলুম। এত দূরে পায়খানার কাজ সারতে কেউ আসে? জল আছে নিচের নদীতে, কিন্তু গড়ের খাড়া পাঁচিল থেকে নদীর জলের দূরত্ব প্রায় 50-60 ফুট। তাহলে ব্যাপারটা দেখতে হয়। বটগাছের গুঁড়ির আড়ালে চলে গেলাম। দীর্ঘ 15-20 মিনিট পর ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং এদিক ওদিক দেখে নিয়ে দ্রুত হাঁটতে লাগলেন। উনি গড়ের জঙ্গল থেকে নিচে নেমে গেলে আমি হন্তদন্ত হয়ে সেই জায়গায় গিয়ে হাজির হলুম, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। তাহলে কি করছিলেন এখানে? বসে পড়লাম, খুঁটিয়ে দেখতে লাগলাম। জমাট সুরকি, পাথর, ইট আর ঘাসের মধ্যে কোনো অস্বাভাবিক চিহ্ন দেখা যাচ্ছিল না। হঠাৎ আমার বাঁ পাশে কয়েকটা ঘাসের শীষের দিকে চোখ পড়ল। শীষগুলো সোজা হয়ে উঠছে ক্রমশ। তার মানে এখানেই উনি বসেছিলেন। একটু ঝুঁকে সেই ঘাসের ওপাশে দেখি এক টুকরো জমাট সুরকি পড়ে রয়েছে। সেটা সরাতেই থরথর করে কেঁপে উঠলাম। একটা ভাঁজ করা খুর রয়েছে। খুরটা জমাট রক্তে মাখামাখি হয়ে রয়েছে। রক্তমাখা খুরটা যেমন ছিল, ঢাকা দিয়ে প্রায় দৌড়ে গড়ের জঙ্গল থেকে বেরোলাম। নামতে নামতে দেখি সেই ভদ্রলোক ধীরে সুস্থে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছেন। সামনাসামনি ওর মুখটা দেখব এবং চিনে রাখবো ভেবে নিচে নেমে জোরে হাঁটতে লাগলাম। কিন্তু 50-60 গজ তফাৎ থাকতেই একটা খালি রিক্সা এসে পড়ল এবং ভদ্রলোক সেটা থামিয়ে তাতে উঠে বসলেন। রিক্সাটা ঘুরে যে দিক থেকে আসছিল সেদিকে, অর্থাৎ জিন্দাগড় শহরের দিকে এগোলো। হতাশ হয়ে হাঁটছি, এই সময় আমার পিছন দিক থেকে একটা টাঙা এসে পড়ল। টাঙায় একজন যাত্রী, সম্ভবত গ্রামাঞ্চল থেকে, খন্দের বস্তা নিয়ে বসে রয়েছে। বলে করে টাঙাটা দাঁড় করানো গেল। বললাম, যদি জোরে যেতে পারো 2 টাকা বকশিস পাবে।
টাঙাওয়ালার ঘোড়াটা রোগা, তবু যথাসাধ্য দৌড়াতে চেষ্টা করলো। আমাদের বাংলো পেরিয়ে টাঙা এগোতে থাকলো। নবাব বাড়ির ফটকে সেই রিক্সাটা সবে ভদ্রলোককে নামিয়ে ঘুরছে, আমি টাঙা থামিয়ে লাফ দিলাম। বকশিস ও ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে ডাকলাম। সে রিক্সা থামলো। তার সঙ্গে শহর ঘোড়া নিয়ে মিছিমিছি দরাদরি শুরু করলাম। তার ফাঁকে তাকে বললাম, এই তো সওয়ারি আনলে, এই কত পেলে শুনি? নিশ্চয়ই অনেক দূর থেকে বয়ে আনতে হলো। কত পেলে? বিদেশি পেয়ে ঠকাতে চাও? রিক্সাওয়ালা মেজাজ দেখিয়ে বলল, নবাব বাড়ির সবারই সঙ্গে তুলনা করবে না বাবুজি। ওনাদের মতো পয়সা দিতে হলে জমিদারি বিকিয়ে যাবে। এই দেখুন না, মীর সাহেবকে গড়ের কাছ থেকে তুলে আনলাম, পুরো 1 টাকা দিলেন। অন্য লোক হলে 4 আনা দিত। মীর সাহেব? মীর সাহেব আবার কে? মীর ফৈজুদ্দিন সাহেব, ছোটি বেগমের সেরেস্তাদার। শুনেই স্তম্ভিত হয়েছি। কিছু ভাবনার ভান করে বললাম, না ভাই, পারলাম না। রিক্সাওয়ালা শেষ কথা বলে জবাব শোনার অপেক্ষা করে তেতো মুখে চলে গেল। আমি ততক্ষণে ভেতরে ভেতরে অস্থির। মীর ফৈজুদ্দিনই তাহলে দুটো খুন করে দিব্যি ভালো মানুষ সেজে বেড়াচ্ছেন। কর্নেলকে কথাটা বলার জন্য ছটপটানি শুরু হয়েছে। পুলিশের জিপ ও ভ্যানটা ফটকের সামনে তখনও রয়েছে, কিন্তু কর্নেলকে আগে না জানিয়ে কোনো তথ্য কোস্মিনকালে পুলিশকে আমি জানাইনি। কর্নেলের সঙ্গে আমার বরাবর এই সমঝোতা রয়েছে। তাই শেষ অবধি আবার যেদিক থেকে এসেছি ঘুরে সেদিকে চলে গেলাম। বাংলোয় গিয়ে কর্নেলের অপেক্ষা করা যাক। দীর্ঘ 3 ঘন্টা পর কর্নেল ফিরলেন। জীবনে এমন দীর্ঘতর এবং অস্বস্তিকর সময় কখনো কাটায়নি। কর্নেলের ওপর আগের সব রাগ ভুলে গিয়ে এক নিঃশ্বাসে গড়ের জঙ্গলের ঘটনাটা বলে ফেললাম। কিন্তু আশ্চর্য, কর্নেল শুধু বললেন, তাই নাকি? হ্যাঁ, তা ভালোই তো। অবাক হয়ে বললাম, মিস্টার শর্মাকে এক্ষুনি ফোন করুন, খুঁটটা এখনো। কর্নেল বললেন, ছেড়ে দাও। হতভম্ব হয়ে বললাম, সে কি? কর্নেল একটু হাসলেন। দেখো জয়ন্ত, আমি স্রেফ উড্ডাকের ছবি তুলতেই চিন্তা করে এসেছি। ঝাঁঝালো স্বরে বললাম, হ্যাঁ, তাই নবাবদের গোরস্থানে ঢুকেছিলেন এবং বড় নবাবের 2 মেয়ের সঙ্গে এতক্ষণ গল্প সল্প করে কাটিয়ে এলেন। কর্নেল হেসে ফেললেন হো হো করে। তারপর বললেন, তোমার নিশ্চয়ই খুব ইচ্ছা হয়েছে ডার্লিং। সত্যি, যুবক হয়ে যুবতীদের এক বুড়োর সঙ্গে মেলামেশা করতে দেখলে ওটাই স্বাভাবিক। মোটেও না, কথা ঘোরাবেন না। আরও রাগ দেখিয়ে বললাম। কর্নেল বললেন, ধৈর্য ধরো বৎস, আজ বিকেলেই নবাব নন্দিনীরা আবার এই বুড়োর কাছেই আসবে। তখন যদি তোমার প্রতি তাদের অনুগ্রহ হয়, তোমার সঙ্গেও গল্প সল্প করবে। অতএব অপেক্ষা করে থাকো। কিন্তু খুনির কথা জেনেও তাকে গ্রেপ্তার করতে বলবেন না। কর্নেল সে কথার জবাব না দিয়ে উঠে গেলেন। বাইনোকুলার চোখে রেখে জানলা থেকে গড়ের জঙ্গল দেখতে থাকলেন। বাংলোর পশ্চিমে। আমি একটু আশা পেয়ে পাশে গিয়ে বললাম, একটা বট গাছ দেখতে পাবেন। বট গাছটা 30 ফুট দূরে বুনো গোলাপ ঝাড়, তার ওপাশেই কাশঝোপের তলায় খুঁটটা লুকোনো আছে। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, চলো স্নান করা যাক, বড্ড দেরি হয়ে গেল। কাল কিন্তু সকালেই স্নান সেরে নেব, বুঝলে? শীতকালে প্রাতঃস্নান স্বাস্থ্যকর। স্নানাহার শেষ হতে 1টা বাজলো। কর্নেলের আচরণে এমন ক্ষুব্ধ হয়েছিলাম যে ওর সঙ্গে ভালোভাবে বাক্যালাপি করলাম না। উনি রোদে কিছুক্ষণ চেয়ার পেতে বসে চুরুট খেলেন। তারপর বললেন, জয়ন্ত, ঘন্টা 2-এর জন্য বেরোচ্ছি। তুমি ইচ্ছে করলে ঘুম টুম দিয়ে নাও। অবশ্য এখন ঘুম শরীরের পক্ষে ক্ষতিকর। উনি চলে গেলে অপমানিত বোধ করছিলাম। আমাকে এভাবে অগ্রাহ্য করে চলবেন কখনো কল্পনা করিনি। কাল সকালেই অতএব একা কলকাতা চলে যাব। রোদে বসে থাকতে থাকতে ঘুম পেল।
তখন উঠে গিয়ে শুয়ে পড়লাম। চৌকিদার কথা মতো চা তৈরি করে যখন আমাকে জাগালো তখন বেলা 4টে বেজে গেছে। কর্নেল ফেরেননি। তাতে কিছু যায় আসে না, বুড়ো গোল্লাই যাক। চা খেতে খেতে হঠাৎ মাথায় এলো হত্যার অস্ত্র এবং হত্যাকারীকে আবিষ্কার করেও কথাটা পুলিশকে না জানানো আইনের দিক থেকে তো বটেই, নৈতিক দিক থেকেও একটা অপরাধ নয় কি? কর্নেলকে 72-এ ধরেছে। খামখেয়ালি মেজাজের লোক। আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ, আমার নিজের বিবেক এবং যুক্তিজ্ঞান রয়েছে। অতএব ফোন গাইড খুঁজে পুলিশ সুপার মাধব শর্মার ফোন নাম্বার বের করলাম। ডায়াল করার পর ও প্রান্তে রিং হলো। বললাম, এসপি শর্মাকে চাই। আমার পিছন দিকে দরজার কাছে আওয়াজ হলো, মিস্টার শর্মাকে এখন পাবে না ডার্লিং। ঘুরে দেখি কর্নেল হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ফোন তবু ছাড়লাম না। ও প্রান্তে যে ফোন ধরেছিল হয়তো, তাই ফের বললাম, মিস্টার মাধব শর্মা প্লিজ। সাহেব এখন কুঠিতে নেই, কখন ফিরবেন বলে যাননি। মনে হলো ওর বেয়ারা কিংবা ওই রকম কেউ ফোন ধরেছিল। ফোন রেখে উঠে এলাম। তখন কর্নেল হাসতে হাসতে আমার 2 কাঁধে হাত রেখে মিঠে গলায় বললেন, ডার্লিং, তুমি বড্ড অধৈর্য হয়ে উঠেছ বুঝতে পারছি। এই বৃদ্ধকে ক্ষমাঘেন্না করে উৎকৃষ্ট পোশাকে সুসজ্জিত হও, কারণ নবাব নন্দিনীরা এখনই এসে পড়বেন। হ্যাঁ, ওই যে গেটের কাছে ইব্রাহিম টাঙাওয়ালা এসে দাঁড়ালো। ডার্লিং, ঝটপট সেজে নাও, বাইরের লনে আমরা বসবো, দেরি করো না কিন্তু। উনি বেরিয়ে গেলেন। আমি জানলায় উঁকি মেরে দেখলাম সকালে দেখা সেই তরুণী দুটি টাঙা থেকে নামছে। শেষ বেলার আলোয় চোখ ঝলসে গেল আবার। এই অপরূপ সৌন্দর্য কল্পনা করা যায় না। মানুষ আকাশের পরিকল্পনা করেছিল এমন মেয়েদের দেখেই, তাতে কোনো ভুল নেই। বুড়োর জন্য নয়, নিছক এই মেয়ে দুটির সৌন্দর্য এবং আভিজাত্যের খাতিরেই আমি আমার একটি উৎকৃষ্ট পোশাক পরে ফেললাম। তবে বিলিতি পোশাক নয়, সম্পূর্ণ দেশি। ধুতি, জরিদার মুগার পাঞ্জাবি, কাশ্মীরি সাদা শালও চড়ালুম। আমাকে দেখে কর্নেল খুশি হয়ে বললেন, এসো এসো জয়ন্ত, এ আলাপ করিয়ে দিই। নমস্কার নয় ডার্লিং, এদেরই পিতৃপুরুষ একসময় ছিলেন সুবে বাংলা বিহার উড়িষ্যার শাসনকর্তা। সামনে ঝুঁকে ডান হাতে কপালে 3 বার ঠেকিয়ে কুর্নিশ করো, ঠিক এইভাবে। উনি ভঙ্গিটা দেখাতে দেখাতে বললেন, মুখে বলো, বন্দেগি বড়ি নবাবজাদি, বন্দেগি ছোটি নবাবজাদি, গোস্তাখি মাফ कीजिए। 2 বোন গাম্ভীর্য ভেঙে খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। আমি থতমত খেয়ে প্রায় ওইভাবেই কুর্নিশ করতে যাচ্ছিলাম। ওদের হাসিতে সামলে নিয়ে নমস্কারই করলাম। 2 বোন হাসি থামিয়ে অবাঙালি হিন্দু প্রথায় পাল্টা করজোড়ে নমস্কার করে বলল, নমস্তে। নমস্তে। তারপর বড় বোন বিশুদ্ধ ইংরেজিতে বলল, Colonel has already told us about you. We promised to come here 3:30, but we are already late. ইব্রাহিম আসতে দেরি করলো। তাছাড়া বুঝতে পারছেন বাড়িতে কি অবস্থা চলছে। কর্নেল সস্নেহে বললেন, তা তো বটেই। জয়ন্ত, তুমি হয়তো ভাবছো বাড়ি থেকে বাংলো জাস্ট 5 মিনিটের রাস্তা, হেঁটে এলো না কেন? আমি তোমায় বুঝিয়ে দিই, নবাব ফ্যামিলির কিছু রীতিনীতি এখনো মেনে চলতে হয়। লাইলা বলল, হ্যাঁ, ওই এক ঝামেলা। অবশ্য আমি এতটা মেনে চলি না। তবে এখন যে ইব্রাহিমের টাঙায় এলাম, এর কারণ ইব্রাহিম টাঙাওয়ালা না আগে আমাদের বাড়ির নকর ছিল। এরা বডিগার্ড ছিল আমাদের পূর্বপুরুষে। বাবার আমলে ওদের ছাড়িয়ে দেওয়া হয়, এখন টাঙা চালিয়ে রোজগার করে। যখনই আমাদের বাড়ির মহিলারা বাইরে বেরোন, ওর টাঙা চাই চায়। কেন বলবেন তো? ও টাঙা চালাবে, ইজ্জতের হানি ঘটতে দেবে না, বডিগার্ডেরও কাজ করে দেবে। লাইলা হেসে উঠল মুনমুনো।
কর্নেল এবং আমিও হাসিতে যোগ দিলাম। এরপর সে নবাব ফ্যামিলির অনেক পুরনো এবং অদ্ভুত অদ্ভুত আদব কায়দা ও রীতিনীতির গল্প করতে থাকলো। তাতে মুনমুনও যোগ দিল। এক ফাঁকে কর্নেল আমাকে ইশারায় অতিথি সৎকারের ব্যবস্থা করতে বললেন। খুব আদব কায়দা দেখিয়ে আমি উঠে গেলাম এবং চৌকিদারকে কফির আয়োজন করতে বললাম। স্ন্যাক্স ইত্যাদির প্যাকেট বের করে ওকে দিয়ে এলাম। গেটে ইব্রাহিম টাঙা রেখে ঘোড়ার গায়ে হাত বুলোচ্ছে আর মাঝে মাঝে উদাস দৃষ্টিতে এদিকে তাকাচ্ছে। সূর্যাস্ত হয়ে গেল খুব শীঘ্রই। বাংলোর সামনের আলোটা চৌকিদার জ্বেলে দিল। কফি ও স্ন্যাক্স নিল ট্রেতে। খেতে খেতে নবাবী কাণ্ডকারখানা শুনতে থাকলাম। হঠাৎ এক সময় লায়লা বলল, কর্নেল, আমার চাচি আম্মা বেগম মারিয়াম কিন্তু খ্রিস্টান, জানেন তো? ওর আয়া মিসেস মিসেলও কিন্তু খ্রিস্টান। কর্নেল বললেন, জানি। লায়লা বলল, আলাপ করবেন চাচি আম্মার সঙ্গে? উনি তো নবাবী আদব কায়দার ধার ধারেন না। কর্নেল হেসে বললেন, সে করবো কোন। তাই মিস লায়লা, তুমি আলিগড় যাচ্ছ কবে? মুনমুনও তো যাবে। লায়লা দুঃখিত মুখে বলল, হ্যাঁ, যেতে তো হবেই। বাড়িতে একদম থাকতে ইচ্ছা করছে না। 3 জানুয়ারি যাওয়ার কথা। 2-4 দিন দেরি হবে হয়তো। আমার প্রবল ইচ্ছে 27শে ডিসেম্বর এবং গত সন্ধ্যার ওই মর্মান্তিক ঘটনার বিবরণ ওর মুখ থেকে শুনি। 2-1বার কথাটা তুললামও, কিন্তু কর্নেল কথা ঘুরিয়ে আজে বাজে প্রসঙ্গে নিয়ে গেলেন। নবাব বাড়ির নানা ব্যাপার, বিশেষ করে ওদের ছেলেবেলার স্মৃতি নিয়ে প্রশ্ন করে গেলেন। সেগুলো তেমন শোনার মতো নয়। একসময় ঘড়ি দেখে ওরা উঠে দাঁড়ালো। লায়লা বলল, ভাগ্যিস আপনার সঙ্গে আলাপ হলো কর্নেল, তাই অনেকটা মন মেজাজ ভালো হয়ে গেল। যে কদিন আছেন আসার চেষ্টা করব। আপনি কিন্তু কাল সকালে একবার যাবেন। বাবা আপনাকে যেতে বলেছেন। ওয়েট করবেন। চাচি আমার সঙ্গে আলাপ করিয়ে দিব। আর মিস্টার চৌধুরী, আপনিও যাবেন কিন্তু। আলাপ হয়ে খুব খুশি হলাম। নমস্তে। কর্নেল বললেন, এসো জয়ন্ত, ওদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গেটে যেতেই ইব্রাহিম টাঙাওয়ালা আদাব দিয়ে একগাল হেসে বলল, আমি ইব্রাহিম হুজুর, কাল আপনাদের স্টেশন থেকে নিয়ে এলাম। কর্নেল চমকে ওঠার ভান করে বললেন, হো হো, তাই বুঝি? বাহ। ওরা চলে গেলে দুজনে ঘরে এসে বসলাম। চৌকিদার তখনই সব ঝটপট সামলে লণ্ঠন জেলে কেটে পড়ল। আজ রাতের রান্নাটা সে করে রেখে গেল। কর্নেল ঘড়ি দেখে বললেন, 6:05। জয়ন্ত, আমরা ঠিক 7:30টায় বেরোবো। কোথায়? নিস্পৃহ ভঙ্গিতে প্রশ্ন করলাম। উড্ডাকের ছবি তুলতে বুঝি? সেও কি অসম্ভব কিছু জয়ন্ত? কর্নেল হাসলেন। তুমি তো জানো আমার এই ক্যামেরায় রাতের অন্ধকারেও ছবি তোলা যায়। এর মধ্যে ইলেকট্রনিক যে সিস্টেম রয়েছে তাতে এক্সরের সাহায্যে ছবি ওঠে। ফ্ল্যাশটা চোখে দেখা যায় না। যাকে এখন এসো, দুজনে কিছুক্ষণ দাবা খেলে নি। অবাক হয়ে বললাম, দাবা? আপনি দাবা জানেন? কখনো দেখিনি তো খেলতে। কর্নেল ওর কিট ব্যাগ থেকে দাবার ছক আর গুটি বের করে বললেন, কখনো খেলিনি তা নয়, খেলেছি, তবে তোমার সঙ্গে খেলিনি, কারণ তুমি দাবা জানো বলে মনে হতো না। এখন হঠাৎ মনে হলো তুমি দাবা খেলতে জানো, এবং অবশ্যই জানো। কিভাবে মনে হলো যে আমি দাবা খেলতে জানি? কর্নেল বললেন, তখন তুমি হঠাৎ একটা উপমা ব্যবহার করলে। ওটা স্প্যাস্কির একটা প্রিয় চালের নাম। যাকে কথা পারিও না, চলে এসো। কর্নেল দাবাতেও ধুরন্ধর। 2বার কিস্তি মাত করে হঠাৎ ঘড়ি দেখে বললেন, মাই গুডনেস, করেছো কি? ওঠো ওঠো জয়ন্ত, বেরোতে হবে তো। ধুতি পাঞ্জাবি ছেড়ে বিলিতি পোশাক পরে ফেলে চটপট, কারণ বন বাঁধার ভাঙতে হবে। রবারের সোলওয়ালা জুতো পরবে কিন্তু। আচ্ছা তো সঙ্গে? মেক হেস্ট। এই সময় দরজায় টোকা পড়ল। কর্নেল উঠে গিয়ে দরজা খুলে বললেন, 5 মিনিট লেট। যাকে আমরা প্রায় তৈরি। দেখি মিস্টার শর্মা
রীতিমতো ইউনিফর্ম পরেছেন এবং রিভলভার রয়েছে তার কোমরে। মৃদু হেসে বললেন, পায়ে হেঁটে চড়ায় ভাঙতে হলো, বয়স হয়েছে, টের পাচ্ছি আজকাল। উত্তেজনায় রক্ত গরম হয়ে গেল। তাহলে প্রতিমূর্তি রহস্যের ব্যাপারেই আমরা বেরোচ্ছি। 2 মিনিটের মধ্যেই দরজায় তালা এঁটে আমরা বেরোলাম। টর্চ থাকা সত্ত্বেও কেউ জ্বালালেন না। বাংলোর উত্তর দিকে নামতে থাকলাম আমরা। তখন চাঁদটা সবে উঠেছে। শিশিরে পা হরকাচ্ছে 3 জনেরই। সতর্কভাবে নামছি। কিছুক্ষণ পরে নবাবদের গোরস্থানের পাঁচিল পড়ল সামনে। 3 জনে পাঁচিলে উঠে সাবধানে ওপাশে গেলাম। সেই সময় কোথায় দুবার শীষের আওয়াজ হলো। মিস্টার শর্মাও শীষ দিলেন 3 বার। আমার বুকে হাতুড়ি পড়তে থাকলো। এবার কর্নেল ও মিস্টার শর্মা হামাগুড়ি দিলেন, আমিও দিলুম। এইভাবে কবরের ফাঁক দিয়ে এগিয়ে আবার ছোট একটা পাঁচিল পড়ল। সেটা আগের মতো ডিঙিয়ে সম্ভবত বাগানে পড়লাম। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে 3 জনে এগিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। ততক্ষণে জ্যোৎস্না ফুটেছে। কুয়াশা মেশা জ্যোৎস্নায় সামান্য দূরে যে কালো উঁচু জিনিসটি দেখা যাচ্ছে, ওটা কোনো স্ট্যাচু, তাতে কোনো ভুল নেই। ওটাই কি সেই রহস্যময় প্রতিমূর্তি? আতঙ্কে বিস্ময়ে তাকিয়ে থাকলাম ওটার দিকে। কতক্ষণ পরে হঠাৎ দেখি সাদা মতো একটা মূর্তি নবাব বাড়ির দিক থেকে এগিয়ে আসছে। মূর্তিটা প্রতিমূর্তির কাছাকাছি এসে থমকে দাঁড়ালো। তারপর এদিক ওদিক ঘুরে কিছু দেখে নিয়ে পা বাড়ালো। কর্নেল ও মিস্টার শর্মা বসে থাকা অবস্থায় হামাগুড়ি দিয়ে সামনে একটা হাঁটু সমান উঁচু গুল্মের পিছনে গেলেন। আমিও ওদের অনুসরণ করলাম। এবার প্রতিমূর্তির আদলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সামনে 1 পা বাড়িয়ে বসে থাকা নবাবী পোশাক পরা প্রতিমূর্তির 2টো হাত 2 হাঁটু অবধি ছড়ানো রয়েছে। আর সাদা কাপড় পরা জ্যান্ত মূর্তি, অর্থাৎ কোনো লোক 2 ধাপ উঠে দাঁড়িয়েছে। তার মাথা প্রতিমূর্তির চিবুক অবধি উঠেছে। তারপর নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। প্রতিমূর্তিটি নড়ে উঠল, সোজা হয়ে বসলো। তার কালো হাত দুটো হাঁটু থেকে উঠল এবং লোকটার দুপাশ থেকে এগিয়ে আসতে থাকলো। না না, অসম্ভব! এ দৃশ্য আমার চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। তারপরই দেখি কর্নেল আর মিস্টার শর্মা একসঙ্গে গর্জন করে উঠলেন, খবরদার! সঙ্গে সঙ্গে টর্চ জ্বলে উঠল। তারপর এপাশ ওপাশ থেকে আরো কয়েকটা টর্চ জ্বলল। কাদের পায়ের শব্দ শোনা গেল। আর সেই আলোয় দেখলাম প্রতিমূর্তিটা ঠিকই বসে আছে। আর তার সামনে ধূসর কালো একটা ভূতের মতো চেহারার লোক থমকে দাঁড়িয়েছে। নিচের ধাপে সাদা পোশাক পরা লোকটাও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র 2-3 সেকেন্ডের দৃশ্য এটা। তারপর কর্নেল ও মিস্টার শর্মা এক লাফে কাছে চলে গেছেন। দুজনের হাতেই রিভলভার এবং জ্বলন্ত টর্চ। কর্নেল গর্জে উঠলেন, খবরদার! 1 পা নড়লেই গুলি করব ডার্লিং। চারিদিক থেকে জ্বলন্ত টর্চ নিয়ে পুলিশ অফিসার এবং কনস্টেবলরা দৌড়ে এসে কালো ভুতুড়ে চেহারার লোকটাকে ধরে টানতে টানতে নামিয়ে আনলো। তখন সম্বিত ভেঙে কাছে চলে গেলাম। প্রথমে চোখ পড়ল সাদা পোশাক পরা লোকটার দিকে। কি আশ্চর্য! এই যে সেই মীর সাহেব, যাকে রক্তাক্ত খুর লুকোতে দেখেছিলাম। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি। কর্নেল কাছে এসে বললেন, জয়ন্ত, তুমি কি ওই নকল প্রতিমূর্তিটাকে চিনতে পারছো? গায়ে মুখে রং মাখলেও চিনতে তো অসুবিধা হওয়ার কথা নয়। ভালো করে দেখো তো। এবার চিনতে পেরে অবাক হয়ে বললাম, আরে, ও যে সেই ইব্রাহিম টাঙ্গাওয়ালা। ইব্রাহিমই বটে। কর্নেল একটু হেসে বললেন, এবং ওর হাতে কি ছিল তা দেখতে হলে স্ট্যাচুর 3য় ধাপটা লক্ষ্য করো। তাকিয়ে দেখি একটা খুর পড়ে রয়েছে। কর্নেল আমার হাত ধরে বললেন, ব্যাটার খুরটা ব্যাবাচাকা খেয়ে হাত থেকে পড়ে গেছে। মীর সাহেবের গলাটা জবাই করতে পারলে ও খুশি হতো। দেখছো না মীর সাহেবের দিকে কিভাবে এখনো তাকাচ্ছে। মিস্টার শর্মা এসে বললেন, আসুন কর্নেল, আমরা বড় নবাব সাহেবের সঙ্গে দেখা করে আসি। ভদ্রলোক অস্থির হয়ে পড়েছেন এতক্ষণে। কই মীর সাহেব, চলুন। আসুন জয়ন্তবাবু। কর্নেল বললেন, 1 মিনিট মিস্টার শর্মা,
আজ সারা রাতের জন্য এই স্ট্যাচুটা কিন্তু পাহারার ব্যবস্থা করতে হবে। খুব বিশ্বস্ত এবং কর্তব্যপরায়ণ প্রহরী চাই কিন্তু। মিস্টার শর্মা অবাক হয়ে বললেন, স্ট্যাচুটা পাহারা দিতে হবে কেন বলুন তো? মীর সাহেব বললেন, হ্যাঁ স্যার, ওর ভেতর। কর্নেল দ্রুত ওকে ইশারায় নিষেধ করলেন। বললেন, পরে শুনবেন মিস্টার শর্মা। মিস্টার শর্মা তক্ষুনি একজন অফিসারকে ডেকে সেই মতো আদেশ দিয়ে বললেন, এবার চলুন কর্নেল, ওরা আসামি লকআপে নিয়ে যাবেন, আমাদের আর কিছু করার নেই। একটা প্রশস্ত ঘরে আমরা বসলাম। মনে হলো এটা নবাব বাড়ির স্টাডি রুম। অনেক আলমারি ভরা বই রয়েছে, দেয়ালে পেন্টিং রয়েছে। একটু পরে লায়লা ও মুনমুন দুই বোন একটা চাকাওয়ালা চেয়ার ঠেলতে ঠেলতে ঘরে ঢোকালো। সেই চেয়ারে পৌর এক ভদ্রলোক বসে রয়েছেন। তার চেহারায় ব্যক্তিত্ব এবং আভিজাত্য প্রকট। বুঝলুম উনি মির্জা সৈয়দ ইকবাল। আমরা সবাই উঠে দাঁড়িয়ে সামনে একটু ঝুঁকে আদাব দিলুম। উনি কপালে হাত তুলে আদাব দিলেন। তারপর লায়লাকে উর্দুতে বললেন, তোমার চাচি আম্মাকে ডেকে নিয়ে এসো, নিজের কানে সব শুনুন, মনে সংশয় দূর হবে। লায়লা চলে গেল। মিস্টার শর্মা উর্দুতে বললেন, কি সংশয় নবাব সাহেব? মির্জা ইকবাল একটু হেসে ইংরেজিতে বললেন, ওর দোষ নেই মিস্টার শর্মা, ফিমেল লজিক বলে একটা কথা আছে। উনি ইউরোপিয়ান মহিলা হলেও ঈশ্বরের পৃথিবীতে মহিলা মানে মহিলা। ওর ধারণা আমাদেরই কোনো চক্রান্ত আছে এই ব্যাপারে। কি চক্রান্ত আছে না আছে সব কর্নেল সাহেব এবং আপনি ওকে বলুন। আমাদের স্বামী স্ত্রীর খুব ইচ্ছে ছিল ইউসুফকেই জামাই করি। বাপ হারা ছেলে তো যাগে। নবাব সাহেব বিষণ্ণভাবে দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন। কর্নেল বললেন, আচ্ছা নবাব সাহেব, ইব্রাহিম কিভাবে আপনার দাদুর স্ট্যাচুর ব্যাপারটা জানতে পারলো বলতে পারবেন? নবাব সাহেব বললেন, সেটাই তো অবাক লাগছে। তাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছি গত বছর সেপ্টেম্বরে। ভীষণ চুরি চামারি করত। এ ঘরের দেওয়ালের আরও কত বিখ্যাত অরিজিনাল সব পেন্টিং ছিল, সব বেটা চুরি চামারি করে বেচে দিয়েছে। হাতে নাতে ধরা অবশ্য পড়েনি, কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্য বিস্তর ছিল। যাই হোক, ওকে ছাড়ানোতে কিন্তু আমার বেগম সাহেবা বেজার হয়েছিলেন। আমার ভ্রাতৃবধূও ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ ইব্রাহিমকে ওরা পছন্দ করতেন। ইব্রাহিমের ওই তো চালাকি, মানুষকে গলিয়ে দিতে ওস্তাদ। ওকে তাড়ানোর কিছুদিন পরে জানতে পারলাম বেটা আমার অজান্তে বাড়ি আসে, বেগম সাহেবাদের কাছ থেকে বকশিশও নিয়ে যায়। বকাবকি করেও কোনো ফল হয়নি। মীর সাহেব বললেন, ইব্রাহিম টাঙ্গা চালাবার আগে কসাই হয়ে মাংসের দোকান খুলেছিল, মাংস দিয়ে যেত বরাবর। আমি আপত্তি করতাম, কিন্তু করলে কি হবে, বাড়ির দুই গিন্নি ওকে আশকারা দিতেন। বেটা বড্ড বেহায়াও বটে। কর্নেল বললেন, ইব্রাহিমের কসাই হওয়ার কথাটাই কিন্তু প্রথম একটা অস্পষ্ট ক্লু হিসাবে আমার মাথায় এসেছিল। যেভাবে দুটো খুন হয়েছে, বোঝাই যায় কসাইদের হাতের কাজ ছাড়া কিছু নয়। এই সময় লায়লার সঙ্গে দুই শাড়ি পরা মেম সাহেব ঘরে ঢুকে নমস্কার করে একটু তফাতে বসলেন। পরিচয় করিয়ে দিল লায়লা, মিসেস মেরি মির্জা এবং মিসেস মিশেল। নবাব সাহেব ভাতৃবধূর উদ্দেশ্যে বললেন, মরিয়ম, সব শুনেছ ইতিমধ্যে, এবার ডিটেলস শুনে নাও, এরাই সব বলবেন। মিসেস মেরি মির্জা আস্তে
এবং মুখ নামিয়ে বললেন, এবার সব বুঝতে পেরে গেছি। আমি যেন আগেই টের পেয়েছিলাম, অথচ অত তলিয়ে ভাবিনি। কর্নেল বললেন, কি টের পেয়েছিলেন মিসেস মির্জা? মিসেস মির্জা বললেন, 27th আফটারনুন ইব্রাহিমকে ভেতরে ঢুকতে দেখেছিলাম দোতলার বারান্দা থেকে। ভাবলাম তবে কি সত্যিও কোনো চুরি চামারি করবে, তবে পরে আর দেখতে পেলাম না। বাট পরে ওর কথা ভুলেই গেলাম। কর্নেল নবাব সাহেবের উদ্দেশ্যে বললেন, নবাব সাহেবের কাছে আমার প্রশ্নের উত্তর পাইনি। ইব্রাহিম কিভাবে দাদুর স্ট্যাচুর ব্যাপারটা জানলো? নবাব সাহেব বললেন, দেখুন, ব্যাপারটা শুধু আমি আর আমার ছোট ভাই পরলোকগত ছোট নবাব মির্জা সৈয়দ জালাল জানত। সম্ভবত জালাল তার স্ত্রীকে বলে থাকবে। মিসেস মেরি মির্জা বললেন, হ্যাঁ, বাট আমি তো কাউকে বলিনি। কর্নেল বললেন, ভালোভাবে স্মরণ করে দেখুন তো মিসেস মির্জা, মুখ ফসকে দৈবাত কখনো বলেছিলেন কি না? যদি বলে থাকেন তখন কে উপস্থিত ছিল? মিসেস মেরি মির্জা ভাবতে লাগলেন। হঠাৎ মিসেস মিশেল বলে উঠলেন, সোনার মোহরের কথা তো মেরি। 27শে ডিসেম্বর সকালে জোসেফ, আমি আর তুমি সেই গল্প করছিলাম। জোসেফ টাকার কথা তুলল, তখন তুমি সেই ঠাট্টার সুরে বললে না যে তোর দাদুর বিস্তর সোনার মোহর রেখে গেছেন, ভাবিস নে। জোসেফ বলল, কোথায় আছে সেই মোহর? তখন তুমি বললে তোর দাদুর বাবার স্ট্যাচুর মধ্যে। জোসেফ আর আমি দুজনেই খুব অবাক হয়ে গেলাম, ভাবলাম তামাশা করছো। তুমি সিরিয়াস হয়ে বললে, না তামাশা নয়, সত্যি, তোমার বাবা বলে গেছেন। মিসেস মির্জা নড়ে বসলেন। ইয়েস, মনে পড়েছে, কিন্তু তখন তো ইব্রাহিম ছিল না। মিসেস মিশেলও বললেন, হ্যাঁ, ইব্রাহিম তো তখন ছিল না। কর্নেল বললেন, আপনারা কোথায় বসে কথা বলছিলেন? মিসেস মেরি মির্জা বললেন, কিচেনে। কাছাকাছি কোনো বাঁদি বা বান্দা উপস্থিত ছিল কি? হ্যাঁ ছিল, একজন বাদী ছিল, তবে কিচেনের মধ্যে নয়, পাশে ডাইনিং রুমে প্লেট গোছাচ্ছিল। সে কিছু শুনেছিল বলে মনে হয় না, আমরা একদম চাপা গলায় কথা বলছিলাম। কে সে? অমনি মিসেস মিশেল বলে উঠলেন, ওহ মেরি, তুমি খুব বোকা মেয়ে। বাঁদি মাইমুনা বুড়ি ইব্রাহিমের বিধবা দিদি না? ঘরে একটা চাপা ধরনের সাড়া পড়ল। কর্নেল বললেন, বোঝা গেল সে তাহলে তার ভাইকে কথাটা পাচার করে দিয়েছিল। নবাব সাহেব অস্ফুটভাবে বললেন, বলেছিলাম না, মহিলা ইজ মহিলা। মিস্টার শর্মা বললেন, ময়মুনা কি এ বাড়িতেই থাকে নাকি বাইরে কোথাও থাকে? মিসেস মিশেল বললেন, বাড়িতেই থাকে, বাড়ির ওপাশে যে সারবন্দি ঘর আছে সেখানে থাকে, কিন্তু ও তো 28শে ডিসেম্বর থেকে নেই। কোথায় এক বোনের বাড়ি গেছে, বোনের নাকি অসুখ, ছুটি নিয়ে গেছে। কর্নেল বললেন, ব্যাপারটা তাহলে বোঝা গেল, স্ট্যাচুর মধ্যে মোহর আছে শুনে ইব্রাহিম মরিয়া হয়ে উঠেছিল। ইউসুফ সম্ভবত স্ট্যাচুর কাছে কোনো নাড়াচাড়া দেখে এগিয়ে যায় এবং মারা পড়ে। এবার আসছে আতাউল্লাহ বেগের কথা। গতকাল সন্ধেয় আতাউল্লাহও সম্ভবত সন্দেহজনক নাড়াচাড়া লক্ষ্য করে স্ট্যাচুর কাছে যায় এবং মারা পড়ে। একই হত্যা পদ্ধতি। ইব্রাহিম কাউকে আসতে দেখলে স্ট্যাচুর কোলে বসে পড়েছে, গায়ে কালো রং মেখে এসেছে। শীতের জ্যোৎস্নার কুয়াশা বড্ড অস্পষ্টতার সৃষ্টি করে, ফলে ব্যাপারটা অবিশ্বাস্য, অলৌকিক মনে হওয়া স্বাভাবিক। ইব্রাহিমের বুদ্ধি প্রখর, খুঁট দিয়ে সহজে মানুষ মারার ক্ষমতাও
কসাইগিরির ফলেই আয়ত্তে এসে গিয়েছিল। যাই হোক, আজ যে তার জন্য ফাঁদ পাতা রয়েছে সে কথা সে টেরও পায়নি। মীর সাহেব বললেন, আপনার কথা মতো তখনই বেরিয়ে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। বাকিটা তো আপনি জানেন, নবাব সাহেবও জানেন। কর্নেল বললেন, আর সবাই জানে না, আপনি বলুন, গোড়া থেকেই বলুন। মীর সাহেব বললেন, আয়লা আর মনমনের সঙ্গে বাগানে আপনাকে কথা বলতে দেখে তো এগিয়ে গেলাম। আপনি বললেন কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে আপনাকে তদন্তে পাঠানো হয়েছে। তখন এসপি সাহেব বাড়ির মধ্যে নবাব সাহেবের সঙ্গে কথা বলছেন। আপনার কথার সত্যি মিথ্যা পরীক্ষা করতে আপনাকে নিয়ে গেলাম। দেখলাম এসপি সাহেব আপনাকে চেনেন। বাড়ির লোকজন সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিলেন আমাকে। ইব্রাহিমের ছবি চুরি, তারপর আস্তাবলের মেঝের খোঁড়াখুঁড়ি, সব কথা বললাম। এ সময় বড় নবাব বললেন, ও বেটা রাত দুপুরে আস্তাবলের মেঝে খুঁড়ছিল, মারধর খেয়েছিল। ওর ধারণা নবাব প্যালেসে গুপ্তধন গিজ গিজ করছে। বেটা শয়তান আহাম্মক, শরীর চললে ওকে গুলি করে মারতাম। মীর সাহেব ফের শুরু করলেন, যাই হোক, আপনার কথা মতো তখনই ওর সঙ্গে গিয়ে দেখা করে বললাম, ভাই ইব্রাহিম, একটা গোপন কথা বলতে এলাম। ইব্রাহিম সবে তখন নাস্তা খাচ্ছে। ব্যাটা টাঙা নিয়ে বেরোয় তো বেলা 9টা গড়িয়ে। চোরের একটা মুখোশ ওই টাঙা। ইব্রাহিম হকচকিয়ে বলল, কি কি? বললাম, গতকাল সন্ধ্যাবেলা তোমার কীর্তি তো সব দেখেছি ভাইজান। ব্যাটা কিছুতেই পাত্তা দিতে চায় না। অনেক কথা খরচ করার পর শেষে বললাম, আতাউল্লাহ বেগের লাশের কাছে রক্তমাখা খুর ফেলে এসেছ, এই দেখো সেটা এনেছি। তুমি খুব বোকা লোক, যাকে যা হবার হয়েছে। মোহরের কথা আমিও জানি, কিন্তু সাহস পাইনি। আর ওই স্ট্যাচু ভেঙে মোহর বের করা এ সহজ কথা তো নয়, একার কাজও নয়। আমরা আজ সন্ধেবেলা 2 ভাই মিলে বাগানে গিয়ে স্ট্যাচু ভাঙব। আমি ভাঙব, জোরের মুখ কোথায় তা আমি জানি। অমনি ইব্রাহিম বলল, আরে সে আমিও জানি, আসলে একটা বড় শাবল দরকার। 2 বারই ছোট্ট শাবল নিয়ে গেলাম, কাজ হলো না। তা তুমি যখন জেনেই ফেলেছ, আর কথা নেই, 2জন আধা আধি বখরা নেব। এ বরং ভালোই হলো। হঠাৎ একটু আওয়াজ পেয়ে সন্দেহ বসে কেউ বাড়ি থেকে বাগানে আসছে কিনা তুমি লক্ষ্য রাখবে। তেমন দেখলে শীষ দেবে একবার। ওর কথা শোনার পর বললাম, কাজ সারতে হলে আজই, কারণ মোহরের কথা বড় নবাব জানেন। শুনলাম কালই স্ট্যাচু ভেঙে মোহর সরানো হবে। আজ সন্ধে 7:30টার পর তুমি বাগানে ঢুকবে। ওই ঘড়িঘরের ঘড়িতে সময়টা দেখে বেরোবে, ব্যাস। মীর সাহেব একটু দম নিয়ে বললেন, ব্যাটার চোখ লোভে চকচক করে উঠল। বলল, খোদা যা করেন তা ভালোই হলো। আপনি থাকলে আর কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে অনেকটা সময় নিয়ে কাজ করা যাবে। অত বড় মূর্তি ভাঙতে সময় লাগবে, আওয়াজও হবে। আপনি সব সামলাবেন, পরে আমার সঙ্গে দেখা করবেন ফুরসত মতো। আল্লাহর কসম, এক মোহরও গাপ করব না, বকটা ঠিকই পাবেন। তখন আমি বললাম, তাহলে খুঁড়টা কি হবে? ইব্রাহিম বলল, আরে খুঁড়ের দরকারটা কি, এ সামলে দিন। আমি বললাম, ঠিক আছে, 7:30টায় বেরোবে কিন্তু। বলে চলে এলাম। কিছু দূর আসার পর দেখি কর্নেল সাহেব যা বলেছিলেন তাই ঠিক। ব্যাটা আমাকে টাঙা নিয়ে ফলো করছে। তখন গড়ের জঙ্গলের দিকে পা বাড়ালাম। খুঁড়টা সত্যি না লুকোলে ও আমায় সন্দেহ করবে, তাই গড়ের জঙ্গলে ঢুকে এক জায়গায় পুঁতে ফেললাম। নেমে গিয়ে দেখি শয়তানটা টাঙা নিয়ে জোরে বেরিয়ে গেল।
নজর রেখেছিল। যাওয়ার সময় হেসে ইশারায় বলে গেল, ঠিক করেছেন। মিস্টার শর্মা বললেন, কিন্তু ও আপনাকেও খুন করত, আর একটা খুর নিয়ে যেতে ভোলেনি কিন্তু। কর্নেল বললেন, তা তো করতই, বকরা দেওয়ার ব্যাপারটা আছে না, তার উপর আছে ব্ল্যাকমেলিং এর আতঙ্ক। তাই মীর সাহেবকে খতম করার মতলব নিয়ে এসেছিল আসলে। আজ ইব্রাহিম মোহর বের করার জন্যে স্ট্যাচু ভাঙতে আসেনি, কারণ কথা মতো শাবল সঙ্গে আনেনি। মীর সাহেব বললেন, হ্যাঁ, আমার গলায় প্রায় চালিয়েই দিয়েছিল খুর। প্রতি সেকেন্ডে আমি ভাবছি আপনারা আলো জেলে লাফিয়ে পড়বেন। যাই হোক, আমিও তৈরি ছিলাম বলে পকেট থেকে একটা ছোরা বের করে দেখালেন। ও হাত তুলেছিল, কিন্তু তখন আমি ছোরাটাও বাগিয়ে ধরেছিলাম। নবাব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই হলো, কিন্তু যারা যাবার তারা চলেই গেল। আতাউল্লাহ আর ইউসুফকে ফিরে পাওয়া যাবে না। ওহ, দাদু সাহেবই যেন নিজের হিংস্র স্বভাব এইভাবে চরিতার্থ করলেন। হিন্দু হলে বিশ্বাস করতাম দাদু সাহেবের আত্মাই যেন ইব্রাহিম হয়ে জন্মেছিল। মিসেস মেরি এবং মিসেস মিশেল রুমালে চোখ মুছলেন। লায়লা ও মুনমুন নতমুখে নিঃশব্দে অশ্রুপাত করতে থাকলো। ঘরে শোকের স্তব্ধতা জাগলো কিছুক্ষণের জন্য। তারপর মিস্টার শর্মা উঠে দাঁড়ালেন। আমরা এবার আসি নবাব সাহেব। নবাব সাহেব ব্যস্তভাবে বললেন, না না, আর সামান্য অতিথি সেবার আয়োজন করতে বলেছি, আপনারা দয়া করে একটু বসুন। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প নবাবী মোহর দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরের সপ্তাহে ঠিক শনিবার অন্য কোনো গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব। শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।